আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক, যে যেখান থেকে যেভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থব্যবস্থার গতি প্রকৃতি অনুষ্ঠান। এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করে ইউটিউবেও দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। আজকের আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ব্যাংকিং বিভাগ চালুর প্রয়োজনীয়তা এবং এক্ষেত্রে করণীয়। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আমন্ত্রণে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, বর্তমানে ভারপ্রাপ্ত উপাচার্য, শিক্ষাবিদ, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, আপনাকে আমাদের আজকের আলোচনাতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল, এনসিসি ব্যাংক পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ইসলামিক ব্যাংকিং ডিভিশন, বিশিষ্ট ইসলামী ব্যাংকার জনাব আবুল কাসেম মোহাম্মদ সফিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকিং একটি বিশেষায়িত খাত। এই খাতে বাংলাদেশে 50,000-এর বেশি জনশক্তি কর্মরত রয়েছেন। কিন্তু এই বিশেষায়িত খাতের জন্য বিশেষায়িত জনশক্তির অভাবেই মূলত ইসলামী ব্যাংকিংয়ের মূল লক্ষ্য অর্জিত হচ্ছে না বলে ধারণা করা হয়। এই বিশেষায়িত জনশক্তি তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ব্যাংকিং বিভাগ চালুর প্রয়োজনীয়তা এবং এক্ষেত্রে করণীয় কী কী রয়েছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনা শুরু করি। প্রথমেই জনাব AQM সফিউল্লাহ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, যে বলছিলাম যে ইসলামী ব্যাংকিং একটি স্পেশালাইজড খাত। এই স্পেশালাইজড খাতের জন্য স্পেশালাইজড জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে এবং এর সংকট হচ্ছে প্রকট। জি। তো এই স্পেশালাইজড জনশক্তি বলতে আসলে কি বোঝাচ্ছে? স্পেশালাইজড ম্যানপাওয়ার বলতে আমরা তাদের কি বুঝি, যারা যে বিষয়ে কাজ করে ওই বিষয়ের আদ্যপান্ত সকল জ্ঞানকে সে ধারণ করছে। এটা হচ্ছে স্পেশালিটি, সে তাহলে অর্জন করলো। যেমন ধরেন আমি হয়তো একটা ফ্রিজের ব্যাপারে, রেফ্রিজারেটর ব্যাপারে আমার স্পেশাল জ্ঞান আছে। এর মানে কি, এর শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এটা কিভাবে হাউ টু রান, অথবা এটা কীভাবে চালাইতে হবে, সমস্যা হলে কীভাবে সমস্যাটা দূরীভূত করতে হবে এবং ভবিষ্যতের সম্ভাবনা কতটুকু, এই সমস্ত জ্ঞান যাদের আছে তাদেরকে আমরা বলি তারা এই ক্ষেত্রে স্পেশালিস্ট অর্জন করছে, বিশেষ জ্ঞান। এবং বিজ্ঞান বলতে আমরা বিশেষ জ্ঞানই বুঝি। তো বাংলাদেশে আপনি যেটা বলেন ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে, আসলে এটা একটা ম্যাটার অফ গ্রিফ যে 1983 সনে ইসলামী ব্যাংকিং চালু হলো, আজকে 2025, প্রায় 10, 20, 30, 40 বছর, 40-এর বেশি। তো 20-40 প্রায় 50 বছর চলছে এবং এর নিয়ে কাজ করতেছে কিন্তু আরও পাশ্চাত্য পোশাকে। যখন 1974-এ তৎকালীন যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন, উনি যখন আইডিবি চার্টারে স্বাক্ষর করলেন, তার মানে যে আমরা আমাদের অর্থ ব্যবস্থাকে ইসলামের আলোকে সাজাতে রাজি আছি, এটা আইডিবি চার্টারে আমরা স্বাক্ষর করলাম। এবং এরপরে তিনি শেষ করে যেতে পারেনি, তারপরে রাষ্ট্রপ্রধানরা আসলেন, তারাও ক্রমান্বয়ে কিছু কিছু কাজ করলেন আলটিমেটলি, এবং ফাইনালি 1983-তে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চালু হলো। তো এরপরে প্রায় 50 বছর হয়ে গেল। আমি স্পেসিফিক বলি, এখানে আপনার 10, 20, 30, 35 আরও প্রায় 40-এর উপরে চলে গেছে, 40-এর উপরে চলে গেছে। এই 40 বছরে এটা একটা মানে সমস্যা যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এখনও স্পেসিফিক ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স নিয়ে কোনো ডিগ্রি প্রোভাইড করা হবে, এটা নিয়ে অনেকে কাজ করতে চেয়েছেন বা অনেকে কথা বলেছেন, কিন্তু একাডেমিক্যালি এটা করা হয় নাই, না ইউজিসির পক্ষ থেকে অথবা অন্যান্য। বিশেষায়িত জনশক্তি ইসলামী ব্যাংকিংয়ে কী ধরনের, মানে কোন কোন ক্ষেত্রে আসলে তারা ডেফিনেটলি তারা অর্থনীতি, ইকোনমিক্স বলতে আমরা কী বুঝি, ইকোনমিক্স দুইটা জিনিস আলোচনা করে, ম্যানস বিহেভিয়ার আর নেচার অফ ওয়েলথ। এটা ইকোনমিক্সের কাজ। তামাম বিশ্ব জুড়ে একই কাজ ইকোনমিক্স করতেছে, কিন্তু
আদার দিন ইসলামিক যারা আছে তারা বলে এই সমাধানগুলো আমরা দিচ্ছি। অ্যাডাম স্মিথ নিজের মতো সমাধান দিয়েছেন, মার্শাল নিজের মতো সমাধান দিয়েছেন, এল রবিনসন নিজের মতো সমাধান দিয়েছেন। বাট আমরা বলতেছি না তোমরা যেটা আলোচনা করতে চাও বা চাচ্ছ সেটা ঠিক আছে, বাট এটা হবে ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বা বেসিক ডিসিশন বিটুইন টু ইসলামিক টু সিস্টেম। এটা কনভেনশনাল সিস্টেম, এটা ইসলামিক সিস্টেম। বাট আমি যে সিস্টেমটাকে তারা কনভেনশনাল বলি, আমি কনভেনশনাল বলতে রাজি না। দেখেন, আমরা বলি প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতি কোনটা? প্রচলিত পদ্ধতি কখনো সুদ বেসড অথবা ইন্টারেস্ট বেসড ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুরু থেকে যে ব্যবস্থাটা দিয়েছেন সেটা ছিল কি ছিল? সেখানে সুদ হারাম, এবং সুদ কেবলমাত্র আমাদের রিলিজিয়নে হারাম না, কিন্তু সকল রিলিজিয়নে। তো বাট তারা কিন্তু এই শব্দটা নিয়ে নিয়েছে যে আমরা কি কনভেনশনাল বা আমরা প্রচলিত। তো যার কারণে এরপরে এটা সত্য কথা যে ইসলামী নামে আমরা কিছু অ্যালার্জি খুঁজে পাই, এটা স্বাভাবিক কথা। এটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে আমরা বলি 92 বা এই ধরনের 90% মুসলিম, বাট প্র্যাকটিসিং মুসলিম, ট্রুলি প্র্যাকটিসিং মুসলিম না থাকার কারণে আমরা অলওয়েজ ইসলামকে বুঝি না। এটি গবেষণায় এসেছে যে 8 থেকে 10% হতে পারে। এবং একটা বই আছে যে ইট ইজ সেড দ্যাট ইসলাম ইজ দ্য মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজন রাইট নাও অ্যাক্রস দ্য গ্লোব। আমরা কেউ পড়ালেখা করি না, যার কারণে আমরা ওই কনভেনশনাল অর্থনীতি অভ্যস্ত। বিভিন্ন ইউনিভার্সিটিতে কনভেনশনাল অর্থনীতি আলোচনা আছে, এবং সবচেয়ে আরও বড় দুঃখের বিষয় সেটা হচ্ছে যে মাদ্রাসাগুলোতে যেখানে কোরআন হাদিস দিয়ে অসংখ্য আলোচনা হয়, সেখানে ইসলামী অর্থনীতি আলোচনা হয় না। কেবলমাত্র আপনার এই শরে বেকায়া বলি বা দু একটা ফেকার কিতাবে 2-4টা জিনিস আলোচনা করা হয়, এবং এগুলোর লিঙ্গুইস্টিক বা ভাষাগত যে বিষয়টা এত টাফ এবং কঠিন শব্দ ইউজ করা হয়েছে, যেটার যে হালনাগাদ, এটাকে আমরা কী করি একটু সহজীকরণ করবো, সেটা আদৌ করা হয়নি। এবং মাদ্রাসা সেক্টরে ইসলামী অর্থনীতি আলোচনা নাই, তারা কিন্তু অর্থ নিয়ে কাজ করে। আমরা যদি বলতে পারি, আপনি যেটা বলছিলেন যে এই যে বিশেষায়িত জনশক্তি বলতে ইসলামী ব্যাংকিং পরিচালনা করার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে এই সাধারণ অর্থনীতি পড়ার পাশাপাশি কোরআন সুন্নাহর আলোকে এটার সাথে রিলেট করে এই আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা অর্জন করা, সেই যোগ্যতা অর্জন যারা করতে পারবে তাদেরকেই স্পেশালাইজড জনশক্তি। এবং শুধু ইসলামী অর্থনীতি বুঝলে হবে না, তাকে কনভেনশনাল অর্থনীতি পুরোপুরি বুঝতে হবে, সমন্বয় করে। তাকে কেবলমাত্র রাত চিনলে হবে না, দিনটাও চিনতে হবে। জি, সাধারণ অর্থনীতির সাথেও ইসলামী অর্থনীতি দুটা সমন্বয়ে তাকে একজন দক্ষ জনশক্তি, এবং তাকে বুঝতে হবে কেন ইসলামী অর্থনীতি বেস্ট অপশন, তাকে এটা বুঝতে হবে। হি হ্যাজ টু রিয়েলাইজ। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। তো প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার, আপনার কাছে আসছি। আমার জানা মতে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি 55টি রয়েছে এবং 115টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের মাস্টার্স পর্যায়ে ইসলামী ব্যাংকিং উপর একটা মাস্টার্স কোর্স চালু করার উদ্যোগ নিয়েছে, এবং এটা বাস্তবায়ন হলে বাংলাদেশে প্রথম তারা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ইসলামী ব্যাংকিংয়ের উপর মাস্টার্স কোর্স চালু করবেন। এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, 2023 সাল থেকে ইসলামী ব্যাংকিং, ফিনান্স এবং ইন্স্যুরেন্সের উপরে একটা BBA MBA কোর্স চালু করেছে। দেশের এতগুলো বিশ্ববিদ্যালয়, অথচ এই যে এই বিশেষায়িত খাতের জন্য বিশেষায়িত জনশক্তি তৈরির লক্ষ্যে ইসলামী ব্যাংকিং বিভাগ 40 বছরেও চালু না হওয়ার কারণ কি? কারণটা বহুবিধ। ওই যে যারা পড়বে তাদের মাইন্ডসেট দেখা যাচ্ছে যে বাংলাদেশে 20% ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং, 80% হলো গিয়ে বাকি যে কনভেনশনাল ট্র্যাডিশনাল যেগুলো। তাহলে চাকরি তারা পাবে কোনখানে? যেগুলো কনভেনশনাল ব্যাংকিং। তো গ্লোবালিও এরকম। কিন্তু আজকাল মালয়েশিয়া, তারপর পৃথিবীর বিভিন্ন দেশে, মিডল ইস্টে ইসলামিক ব্যাংকিং ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হচ্ছে। এমনকি ইউরোপেও ইসলামিক ব্যাংকিং যে একটা ভালো অপশন, এর ফলশ্রুতিতে যে শোষণ, এই ক্যাপিটালিস্টিক যে ব্যাংকিং সিস্টেম ওয়েস্টার্ন ব্যাংকিং আমাদের এখানে, এরা পুঁজিকে বেশি শোষণ করে এবং ধনী আরও ধনী হয়, গরিবরা আরও গরিব হয়। কিন্তু ইসলামী ব্যাংকিং যদি টু দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম কোরআন সুন্নাহ আলোকে যদি ব্যাংকিং চালু হয়, তাহলে সম্পদের বন্টনের একটা সুষম বন্দোবস্ত হয়ে যায়। এই জন্য এটা টেকনিক্যাল অ্যাসপেক্টস পড়াশোনা করতে হবে ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্নাহ, এবং ইনিশিয়েটিভ নিতে হবে একভাবে। যেমন এই ইউনিভার্সিটিগুলোতে, সেখানে তো প্রথম দিকে স্কুলগুলোতে পড়ানো হয়, ইন্টারমিডিয়েট লেভেলে ইকোনমিক্স আছে,
সেগুলো ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ইকোনমিক্স পড়ানো হয় না। তখন প্রথম দিকে যদি পড়ানো হয়, তারপরে এটা গভর্নমেন্টের একটা উদ্যোগ আছে, ইউনিভার্সিটির সাবজেক্টগুলো আমরা খুলব। এখন হলো গিয়ে এটা নির্ভর করেছে গভর্নমেন্ট এডুকেশন মিনিস্ট্রি এবং এটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি। তো তারা যখন ইসলামিক ব্যাংকিংয়ের জন্য আমরা অ্যাপ্রোচ করব, তখন তারা বিভিন্ন যেমন, কারণ তাদের মাইন্ডসেট, তাদের ফিলোসফিক্যাল যে সেট আপ, যারা ওখানকার ম্যানকাইন্ড অথবা পলিটিক্যাল একটা উইশ অ্যান্ড উইল আছে, তারা ডিটারমিন করবে যে কোন ধরনের এডুকেশন সিস্টেম এখানে গড়ে উঠবে, প্রিভেইল করবে। তো এই উদ্যোগে গভর্নমেন্টের একটা সদিচ্ছা, এবং গভর্নমেন্টের ইচ্ছা যখন হবে, গভর্নমেন্টের এটা ইচ্ছা আসবে রাষ্ট্রীয় রাজনৈতিক ইচ্ছা থেকে। এজন্য টোটাল জাতি যদি সমন্বিতভাবে বুঝতে পারবে, যেমন বাংলাদেশে এখন দেখেছে যে মোস্ট সাকসেসফুল ব্যাংকিং ইসলামিক ব্যাংক তো লুণ্ঠনের ফলে, মানি লন্ডারিং ফলে বা এখানকার রাজনৈতিক কারণে এটা লুণ্ঠন হয়ে গেছে, কিন্তু ব্যাংক সাকসেসফুল। এটা দেশি বিদেশের যে র্যাঙ্কিং রেটিংয়ে এটা সবসময় 1 নম্বর ছিল, বাংলাদেশের সেরা ব্যাংক। পাবলিক ব্যাংকগুলোকে হারিয়ে প্রাইভেটের মধ্যে ইসলামী ব্যাংক এবং মোস্ট সাকসেসফুল। এর হিড়িক পড়ে গেছে, প্রত্যেক ব্যাংকের যদি ইসলামিক নামটা দিয়ে দিয়েছে, তাছাড়া তারা উইন্ডো খুলেছে। আমাদের এই ব্যাংকার উনি ভালোই জানেন, এটা আর ভালো বলতে পারবেন এক্স্যাক্টলি। তাইলে ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট যেমন আমরা খুলতে চাই, মানে হয়তো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমরা এখানে বিজনেস আছে, এখানের মধ্যে আমরা সাবজেক্ট পড়াই, কিন্তু আলাদা সাবজেক্ট হিসাবে ইসলামিক ব্যাংকিং শরিয়া ভিত্তিক এটা করতে হলে, এটা হলো ওই যে বললাম ইউজিসি, আর ইউজিসি আর আমাদের মিনিস্ট্রি পরিচালিত হয় রাজনৈতিক মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে। সুতরাং অনেক জটিলতা আছে, আমরা চাইলে এটা হবে না, কিন্তু স্যার উদ্যোগ নিতে হবে। আপনি বলছিলেন স্যার যে এখানে যারা পড়ালেখা করে তারা চায় যে কোন সেক্টরে বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এই 40-42 বছরে কিন্তু এই খাতে অনেক ম্যান পাওয়ার, মানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আমরা বলছিলাম 50,000-এর বেশি কর্মসংস্থান হয়ে গেছে। প্রতি বছরে অনেক জনশক্তি এখানে রিক্রুট করা হয়। এখন এই বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে, এখন তো কোনো রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, এই প্রেক্ষাপটে কি ধরনের সুযোগ তৈরি হয়েছে এই যে এই ক্ষেত্রে বিভাগ? এখন একটা সুন্দর, এটা জনগণের সরকার বলা যায়, যদি অন্তর্বর্তীকালীন বা ভবিষ্যতে হয়তো আশা করছি আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তাহলে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর উইশ অ্যান্ড উইল যেখানে মধ্যে সেফগার্ড হয়, রিফ্লেক্টেড হয়, সেরকম গভর্নমেন্ট আসবে। তাদেরকে বোঝাতে হবে এবং বোঝানোর দায়িত্ব যে ইন্টেলিজেন্সিয়া, আমাদের ইকোনমিস্ট যারা আছেন, আমাদের যারা বুদ্ধিজীবী শিক্ষক আছেন, তারপর সাংবাদিক আছেন, তারা যদি সুন্দর করে বোঝাতে সক্ষম হয় তাদের লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এই যে আপনি আজকে তুলে ধরেছেন, তা আমরা এটা তুললাম যে এটা প্রয়োজনীয় এবং দেশের জন্য লাভজনক। মডেল কি? ইসলামিক ব্যাংক এটা প্রমাণ করে দিয়েছে। অন্যান্য ব্যাংকগুলো সবাই লাভের উপর ছিল এবং সেখানের মধ্যে যারা স্টাফ আছে এটা সাস্টেইন করছে। এখানের মধ্যে যদি কোনো ধরনের যে দুষ্কর্ম না হয়, তাহলে এই ব্যাংক সুপার। খালি আমাদের দেশে না, ইউরোপে যারা খ্রিস্টান রাষ্ট্র আছে, লুক্সেমবার্গ আছে, তারপর ইংল্যান্ডে আছে, বিভিন্ন দেশে তারা ইসলামিক ব্যাংকিং চালু করছে। বা এই সিস্টেমে যেগুলো যে বিজনেসে এই অংশগ্রহণমূলক বিজনেস মডেলগুলো, এক্স্যাক্টলি এইটার মাধ্যমে লাভ ক্ষতি শেয়ার করা, এটা তো ইসলামিক কনসেপ্ট। তারা অন্য নাম হয়তো দিচ্ছে, কিন্তু পৃথিবীতে এটা শুরু হয়ে গেছে। এই অনুধাবনটা আমাদের এখানে সহজ, কারণ এখানে 90% মানুষ মুসলমান। এটা সব এই ব্যাংকিং হবে, সাথে সাথে আমাদের যে লোক তৈরি হবে এক্সপার্ট, তারপর হলো গিয়ে এখানের মধ্যে এই ব্যাংকের মধ্যে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে এবং এটা কোরআন হাদিসের যে নির্দেশ সেটা পালন করলাম, অর্থাৎ এটার মাধ্যমে আমাদের সওয়াব হয়ে যায়। অ্যাজ এ মুসলিম এমপ্লয়ির জন্য এটা দুনিয়া এবং আখিরাতের, কারণ কোরআন বলছে, হাদিসে আছে যে সুদ হারাম করেছেন আল্লাহ। তাহলে আমরা তো সবাই জেনে শুনে সেটাকে আমরা সুদী ব্যবস্থায় যাচ্ছি, এটা পাপের দিকে আমরা ধাবিত হচ্ছি বা ডুবে আছি। তো সেটাতে নিষ্কৃতি পাওয়া তো সব মুসলমানের, সরকারের, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রের সরকারের যারা বেশিরভাগ মুসলমান, তাদের অনুধাবন করা দরকার। আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেন আমরা কোরআন সুন্নাহ আলোকে করতে পারি, সেজন্য যা যা করণীয় আমাদের যার যে অবস্থান থেকে দায়িত্ব পালন করা রয়েছে এটা করা উচিত। ধন্যবাদ স্যার আপনাকে।
সফিউল্লাহ স্যার, আপনার কাছে আসছি। এই যে স্যার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ব্যাংকিং বিভাগ চালু না হওয়ার কারণ এত বছরেও, স্যার বলছেন যে যারা পড়ালেখা করেন তারা দেখেন যে কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেশি। এই যে বিশেষায়িত জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইসলামী ব্যাংকিং চালুর আসলে প্রয়োজনীয়তা কতটুকু? এতগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবগুলোতে কি ডিপার্টমেন্ট চালু করার দরকার আছে, নাকি আমাদের জনশক্তির যে চাহিদা ইসলামী ব্যাংকিংয়ে, সেই চাহিদার আলোকে এরকম ডিপার্টমেন্ট খুলতে হবে? আপনি দেখেন, অর্থনীতি তো একটা বাস্তবতা। জি, আমরা বলি অর্থনীতি মানে অর্থের একটা নীতি আছে। আমরা আবার বলি অর্থের কোনো নীতি নেই। কখন? যখন অর্থটা মানে খারাপ পথে ব্যয় করা হয়। অর্থনীতি ছাড়া কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র কখনো চলতে পারবে না। এর ডিমান্ড কিয়ামত পর্যন্ত এর ডিমান্ড থাকবে। সাপ্লাই দিতে পারি কি পারি না পরের ব্যাপার, ডিমান্ড থাকবেই। এখন হোল ওয়ার্ল্ডে স্যার যেটা বলছিলেন, হোল ওয়ার্ল্ডে আমরা সিঙ্গাপুরের কথা বলি, লন্ডনের কথা বলি, লুক্সেমবার্গের কথা বলি, জার্মানির কথা বলি, আমেরিকার কথা বলি, তারা ইসলামিক নাম দেয় নাই, কিন্তু অনেক ক্ষেত্রে তারা অন্য নামে ইসলামিক ফাইন্যান্স করতেছে। যেমন তুরস্ক তো একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, তুরস্কে কিন্তু ইসলামিক নামে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। তারা বলে হোম ফাইন্যান্স। হোম ফাইন্যান্স মানে ইসলামিক ফাইন্যান্স। তো ইসলাম নাম সব জায়গায় থাকতে হবে, এটা আমিও ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। আমার দরকার সেই নীতি আছে কিনা, যে নীতি ইসলাম সাপোর্ট করে। একদম ইসলামী লাগাই দিতে হবে, নট নেসেসারি। কেউ যদি লাগায় সেটা তার বিষয়, ফরজ কোনো কিছু না। তো বাংলাদেশে এই যে ইসলামী ব্যাংকিংগুলো চলতেছে, এটা ইসলামী অর্থনীতি খালি ব্যাংকের ক্ষেত্রে মানে সীমিত না, নট লিমিটেড টু দ্য ব্যাংক কেবলমাত্র। এটা তো একটা আনলিমিটেড বিষয়। সুতরাং এটা আপনার অর্থনীতিটা, যেমন আমি একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আমি তৈরি করেছি, সেখানেও তো আমার ইসলামী অর্থনীতি লাগবে। আমি একটা গ্রুপ অফ কোম্পানিজ তৈরি করলাম, সেখানেও ইসলামী লাগবে। আমি একটা ইন্স্যুরেন্স করলাম, সেখানেও ইসলামী লাগবে। সুতরাং ব্যাংক, মিমা এগুলো হচ্ছে কোরিলেটেড শব্দ। ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং, ফিনান্স, ইন্স্যুরেন্স সবগুলোকে কভার করতে সবগুলি। সুতরাং এই সবগুলোকে ঘিরে আমাদের যে ছেলে মেয়েরা যারা ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম, তাদেরকে অবশ্যই প্রচুর জ্ঞান অর্জন করতে হবে ইন রেসপেক্ট অফ কনভেনশনাল ইকোনমিক্স অ্যাজ ওয়েল এস ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্স অ্যান্ড সো অন। তাহলে তারা কী হবে? অলরাউন্ডার হবে। অলরাউন্ডার হওয়া ছাড়া কেবলমাত্র যেমন আমরা যারা ব্যাংকিংয়ে কাজ করি, আমি ব্যক্তিগতভাবে কনভেনশনাল ব্যাংকিংয়ে যা যা চলে সব আমি কিন্তু রিড আউট করছি ভালোভাবে। আমি ইসলামিক ব্যাংকিংটাও রিড আউট করছি, তাহলে আমি শরিয়া বোর্ডগুলোতে কাজ করতে পারতাম না। আমি ফর্মার বাংলাদেশ ব্যাংকের শরিয়া সুপারভাইজারি বোর্ডেরও আমি অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। তো আমরা গভর্নমেন্ট সুকুক নিয়ে আমরা কাজ করতেছি। আর আমি যদি বলতাম যে আমি ব্যাংকিং বুঝি, আমি কিন্তু সুকুকটা বুঝি না, তাহলে কাজ করবে কে? সুতরাং আমাদেরকে অলরাউন্ডার সৃষ্টি করতে হবে। এর চাহিদা শুধু বাংলাদেশে না, আমাদের এই যে যারা বিভিন্ন মানে ইকোনমিক্সে পড়ালেখা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা কিন্তু বাইরের দেশেও ভালো ভালো জব করতেছে। আইডিবি বলেন, বিশ্বব্যাংক বলেন, এডিবি বলেন। তো বিশ্বব্যাংকেরও তো একটা সুনির্দিষ্ট গ্রুপ আছে যারা ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করে। সুতরাং আমাদের ইউনিভার্সিটিগুলোতে, আবার বলছি, যেখানে তথাকথিত ডিগ্রি আমার দরকার নাই, আমাদের বাংলাদেশে মেন সমস্যাটা কি, দিস এ বেসিক প্রবলেম এবং মেন প্রবলেম যে আমি এমএ পাস করতেছি, আমি 4টা লাইন ইংরেজি বলতে পারি না। আমি এমএ পাস করছি, আমি 3টা লাইন ভালো বাংলা লিখতে পারি না। এটা বর্তমানে দেখা যাচ্ছে ক্যাডার, নন ক্যাডার সব জায়গায়। আমাদের পড়ালেখার মান উন্নত করতে হবে, ছাত্রদেরকে কেবলমাত্র পড়ালেখাই নিয়োজিত করতে হবে, কারণ এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে সেভাবে অর্থনীতি বলেন, ব্যাংকিং বলেন, যে টেকনোলজির কথা বলেন, এটা সেটা বলেন, দক্ষ জনশক্তি। আমরা বলতে পারি এভাবে যে আমাদের প্রয়োজনের সংখ্যক এই যে বিশেষায়িত খাতের জন্য, জনশক্তি তৈরির জন্য আমাদের যে কটা ডিপার্টমেন্ট দরকার, যে কটা বিশ্ববিদ্যালয় করা হলো, এবং অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যেও ইসলামী ব্যাংকিং এবং ইসলামী শিক্ষা এবং সাধারণ অর্থনীতি এটা সমন্বয় করে, একটা মানে ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় করে কোর্সগুলো ডিজাইন। এটা রাইট। এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো আছে, দেখা গেল যে ইসলামিক স্টাডিজে পাস করতেছে আরবিকে, তারা কিন্তু বাংলা কোর্স করতেছে, ইংলিশ কোর্স করতেছে। তবে আবার বেশি মানে খিচুড়ি করা যাবে না, কারণ আমার কতটুকু মেধা আছে সবগুলোকে নেয়ার, তাহলে তো শুধু আমাকে দিয়ে চলবে, আর পৃথিবীতে কারো দরকার নেই। কিন্তু পৃথিবীর বিষয়টা হচ্ছে যে আমি যদি লেদার টেকনোলজিতে বিশ্বাসী থাকি, আমি লেদার নিয়ে আমি প্রচণ্ড জ্ঞান অর্জন করব। আপনি মাছ নিয়ে গবেষণা করেন, আপনি দারুণভাবে মাছ নিয়েই থাকেন, বাজারে সবার দাম আছে, সবার অভাব আছে, আমি এককভাবে সব কিছু চালাবো, এটা হতে পারে না। একটা ভালো প্রয়োজনীয়তা রয়েছে এইভাবে করে একটা এই যে স্পেশালাইজড জনশক্তির জন্য। ডেফিনেটলি আলাদা ডিপার্টমেন্ট আছে। ওই ডিপার্টমেন্টে আমাদের ছেলেমেয়েরা ইসলামী অর্থনীতি বুঝবে, কনভেনশনাল অর্থনীতি বুঝবে, গ্যাপ অ্যানালাইসিস করবে, ভবিষ্যতে কোন ধরনের ইকোনমিক আসতেছে।
আজ থেকে 100 বছর পরে, 50 বছর পরে, এবং অর্থনীতি আমরা যে একটা সংস্কার কথা বলি না, আমরা কিন্তু মাঝে মাঝে সংস্কার করতে চাই। নো, আমার পার ডে সংস্কার চলবে, আমার পার ইয়ার সংস্কার চলবে। সংস্কারটা যখনই নতুন ডিমান্ড সৃষ্টি হবে সংস্কার চলবে। সুতরাং বাইরের দেশ কিন্তু তারা তাই করে, তারা প্রত্যেক বছর নতুন নতুন জিনিস ইনোভেশন করতেছে, যে আমার এটা দরকার, আগামী 5 বছর পর তো আমার এটা দরকার নেই, নতুন কিছু আনো। সুতরাং আমাদের শিক্ষা খাতের সংস্কার বলি, যে কোনো সংস্কার বলি, অলওয়েজ আমাদের আপডেটেড থাকবে উইথ দ্য কি আপডেটেড টেকনোলজি, আপডেটেড নলেজ। এবং এটা যদি আমরা করতে পারি তখন বিশেষায়িত লোক সৃষ্টি হবে। আপনি শুধু ব্যাংকিং সেক্টর না, সকল ক্ষেত্রেই আপনি ভালো লোক পাবেন। এবং ইসলামী ব্যাংকিং আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে আমার ইসলামী আদর্শে বিশ্বাসী লোক লাগবে। ইসলামী ব্যাংকিং সকালবেলা ব্যাংকে ঢুকে বিকেলবেলা বেরিয়ে যায়, বাট সে ইসলামিক ফিলোসফিতে বিশ্বাস করে না, তারা ইসলামী ব্যাংকিং হবে না। সুতরাং আমার এখানে ইসলামী ফিলোসফিতে বিশ্বাসী ব্যাংকার লাগবে, লোক লাগবে। এবং সর্বোপরি যারা মাকাসাদে শরিয়ায় বিশ্বাসী, শরিয়ার সাবজেক্টগুলো কি, সাবজেক্ট ম্যাটারগুলোকে কি হলে হবে না, এই মাকাসাদে শরিয়ার উপরে তার একটা পূর্ণ আস্থা থাকতে হবে, এবং ব্যক্তিগত জীবনেও পরিপালনের জন্য তার একটা মানসিকতাও থাকতে হবে ডেফিনেটলি। তাহলে আপনি ভালো ইসলামী ব্যাংকার পাবেন। প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ছোট্ট করে জানতে চাইব, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ব্যাংকিং, ফিনান্স বা ইন্স্যুরেন্স নামে যে বিভাগ চালু করার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এই বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে, এখন যদি এই কার্যক্রম শুরু করা হয়, তাহলে কার কী ধরনের ভূমিকা পালন করলে এটা সহজেই এই কার্যক্রমটা বাস্তবায়ন করা যাবে? এটা প্রথমে উদ্যোগ নিতে হবে যে আমাদের যে সরকার রয়েছে, সরকারের যদি শুভেচ্ছা থাকে যে 90% মুসলমানের দেশ এবং একটা পরীক্ষিত মডেল হিসেবে ইসলামিক ব্যাংকিং ফিনান্স এখানের মধ্যে কাজ করেছে, যেটা সেরা হিসেবে কয়েক দশক তারা প্রমাণ রেখে গেছে, শুধু দেশে না বিদেশে এটা সুনাম অর্জন করেছে। সততা, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি সব খাতেই ইসলামিক ব্যাংকিং এক্সেল করেছে। এখন তারা এর প্রয়োজনীয়তা বুঝে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন স্পেশালাইজড ইসলামিক ব্যাংকিং ফিনান্সের উপর তারা সিলেবাস আহ্বান করবে, ইন্সপায়ার করবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে। পাবলিক ইউনিভার্সিটি পায়োনিয়ারিং ভূমিকা নিতে হবে। লিডিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির যে আইবি আছে তারা এটা উদ্যোগ নেবে, গবেষণা করবে। জাহাঙ্গীরনগর, চিটাগাং, রাজশাহী ইউনিভার্সিটি এরা এটা পায়োনিয়ারিং লিড ভূমিকা পালন করবে। তাছাড়া প্রাইভেট ইউনিভার্সিটিগুলো উদ্যোগ নেবে। তখন দেখা যাবে যে ব্যাংকের সাথে আবার জয়েন্ট কোলাবোরেশন, এটা বিদেশে আছে, তার ইন্টার্নশিপ তারা আগে বলবে যে আমরা 50 জনকে এই বছর নেব। এক এক ইউনিভার্সিটির সাথে তাদের জয়েন্ট কোলাবোরেশন, যেটা তাদের এই কর্পোরেট এগ্রিমেন্ট করতে পারে। তার ফলশ্রুতিতে ওই ছাত্ররা যারা ভর্তি হবে জানে যে পাশ করার পরেই তাদের বেশিরভাগই এমপ্লয়মেন্ট হয়ে যাবে, অন্তত ট্রেনিং হবে, তারপর তারা বিভিন্ন ব্যাংকে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এইভাবে ব্যাংকগুলোর ভূমিকা নিতে হবে, ইউনিভার্সিটিগুলোকে নিতে হবে, এবং গভর্নমেন্ট এটা কোঅর্ডিনেট করবে, কোঅর্ডিনেশন। বিশেষ করে আমাদের যে এই মিনিস্ট্রি, যেটা ফিনান্স মিনিস্ট্রি, তারা যদি একটা লিডিং ভূমিকা পালন করে, এডুকেশন মিনিস্ট্রির সাথে জয়েন্ট কোলাবোরেশন, তাহলে এটা সাকসেসফুল সম্ভব হবে। ধন্যবাদ স্যার। আমাদের পার্শ্ববর্তী দেশ যে মালয়েশিয়া আছে, মালয়েশিয়াতে কিন্তু আইআইইউমে এর উপর ডিগ্রি দেওয়া হয়, পিএইচডি দেওয়া হয়, ইনসিফ আছে, ইসরা আছে, এবং সেখানকার লোকেরা যারা ছাত্রজলি এই ডিগ্রিগুলো অর্জন করে কেউ কিন্তু বসে নাই। ধন্যবাদ শফিউল্লাহ স্যার এবং প্রফেসর ডক্টর আব্দুর রব স্যার, আপনাদের দুজনকে। আপনারা মূল্যবান আলোচনা করেছেন বর্তমান সময়ের একটা সময়োপযোগী একটি বিষয়, যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ব্যাংকিং বিভাগ চালু করার মাধ্যমে স্পেশালাইজড জনশক্তি তৈরির যে একটা উদ্যোগ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, সেই বিষয়ে আপনারা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলোতে যে জনশক্তিগুলো কর্মরত রয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ শিক্ষায় শিক্ষিত। তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী ব্যাংকিং সহ ইসলামী শিক্ষার সমন্বয় না থাকার কারণে তাদের এই ব্যাংকিংয়ের মধ্যে শরিয়ার নীতি অনুসরণের ক্ষেত্রে তারা এই বিষয়গুলোকে অন করেন না, তাদের মধ্যে কাঙ্ক্ষিত শ্রদ্ধাবোধ থাকে না। সে কারণেই ইসলামী ব্যাংকিংয়ের শরিয়ার নীতি অনুসরণের বিষয়টি অনেকটাই কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ব্যাংকিং বিভাগ চালু করার মাধ্যমে স্পেশালাইজড জনশক্তি তৈরি করা এখন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন।
এই আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।